আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ভারত বাংলাদেশ যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সাথে থাকবে সমসাময়িক আরো কিছু বিষয়। চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন আমাদের সাথে। চলুন শুরু করি। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার এবং শেখ ফরিদ ভাইও আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে। হয়তো তিনি পরে যুক্ত হবেন। অ্যা আমরা আলোচনা শুরু করি। রাশেদ হায়দার ভাই, আপনাকে স্বাগত জানাই। প্রিয় ধন্যবাদ দর্শক, মাসুদ ভাই। দর্শক, ভারত ভারত-বাংলাদেশ যে সীমান্ত, এই সীমান্তটা আসলে খুবই সমস্যা। এখানে নানা সময়ে সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটে। বহু বছর ধরে সেটা চলে আসছে। সমাধা হচ্ছে না। ভারত তাদের অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, বাংলাদেশ সেটা করেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারত এবং মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের এই যুগান্তকারী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে। আসলে এই যুগান্তকারী সিদ্ধান্তটাকে কিভাবে দেখি, এটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ, তাহলে তো আমি বলব যে খুবই ভালো। আর এখন আমরা যখন কাঁটাতারের বেড়া টানবো, এখন আপনি বর্ডারে কাঁটাতারের বেড়া টানেন, আর চাই ইসরায়েলের মতন ২৫ ফিট উচ্চতার ওয়াল দেন। যেটাই দিবেন দেন। এটাকে হিসাব করেন যে এই জিনিসগুলো দেওয়ার পরে আমার লাভ ক্ষতি কতটুকু? আমার কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি? কারণ ভারত দিয়া পারে, কারণ হচ্ছে ভারত বিশাল দেশ, ওরা দিচ্ছে, ওদের কাছে পয়সা আছে, ওরা দিচ্ছে। তারপরও মানে সম্ভবত কাঁটাতারের বেড়াটা দিতে যাইয়া ওদের প্রায় ১০০ মিলিয়ন বা $২০০ মিলিয়ন খরচ হবে বেড়ার জন্য। এছাড়া ওরা আবার গ্যারিসন খুলছে ৩ টা। সব মিলায়া বছরে নাকি তাদের $1 বিলিয়ন খরচ। তাহলে ভারত হয়তো হিসাব করছে আমি $1 বিলিয়ন খরচ করার পরে আমার $3 বিলিয়ন ইনকাম বেশি হবে। এটা হয়তো ওরা ক্যালকুলেশন করে বাইর করছে। বাংলাদেশ কি হিসাবে বাইর করছে? এখন বাংলাদেশ যদি মনে করে যে না আমরা কাঁটাতারের বেড়া দিমু, এটা সংসদে বইলা-টইলা এমন একটা ফাপড় তুলুম যে কাঁটাতারের বেড়ার জন্য একেকটা পিলার, একটা পিলার লাগাইতে আমরা মোটামুটি পিলারের দাম যদি ৳১০,০০০ হয় সেটারে ৳৫০,০০০ করে হিসাব দিয়া কয়েক লক্ষ পিলারের টাকা পকেটে ভরব। মানে খরচ যদি হয় $১ বিলিয়ন, তাহলে আমরা $১০ বিলিয়ন নিয়া যাবো পকেটে কইরা। সেইটা হইলে খারাপ। আর কাঁটাতারের বেড়া দেন, ওয়েল অ্যান্ড গুড। বেড়া দিলে একটা দিক হয়তো বাংলাদেশের একটা জিনিস হবে যে চোরাচালান প্রতিরোধ হবে। তো চোরাচালান প্রতিরোধ হওয়ার আগে বর্ডার গার্ড, এই বর্ডার গার্ড যেটা আছে বাংলাদেশের, এইটাতে যারা ডেপুটেশন আছে, আর্মির যেসব কর্মকর্তার ডেপুটেশন আছে, আগে তাদের মনস্তাত্ত্বিক শিক্ষার দরকার। কারণ জানেন না জানেন, বুঝেন না বুঝেন, এইখানেও এই বর্ডার গার্ডের ডেপুটেশনে আসতে কয়েক লক্ষ টাকা করে ঘুষ দিয়ে আসে এরা। এইটা বন্ধ করে দেন। কাঁটাতারের বেড়া দেন। তবে কাঁটাতারের বেড়া দিয়ে আমার মনে হয় বিজিবি তুইলা ফেলা উচিত। কাঁটাতারের বেড়ার উপরে ৪৪০ ভোল্টের ইলেকট্রিক লাগাই দেন। গেলেই মরবে। আর তার আগে যখন কাজ করবেন তখন ২-৩ মাস ধরে গ্রামবাসীকে বুঝান যে এইখানে কাঁটাতারের বেড়া হচ্ছে, এই জায়গায় গেলে তোরা মরে যাবি। করতে পারেন এটা। কোন বিষয় না। তো কথা হচ্ছে আপনার লাভ কতটুকু হবে আগে সেটা দেখেন। নাকি কাঁটাতারের বেড়া দেওয়ার পেছনে যাইয়া আপনি আরো পয়সা খাইবেন। আরো পয়সা মারবেন। যে চলতেছে চলছে আমরা, বা কাঁটাতারের বেড়া এখন ঘটনা হয়েছে যে যেই দেশে পদ্মা ব্রিজের পিলারের মাটি চুরি হয়, নাট বল্টু চুরি হয়, সেই দেশে কাঁটাতারের বেড়া দিলে এইটা যে কাইট্টা লইয়া যায় যে বেচ্চা লাইবেন না, এইটা কি? হইতে পারে না। কারণ আপনারা রুরাল ব্যান্ড আমাদের নদী, নালা, খাল, বিলের ওইখানে দেখছে যে বাঁধ দেয় প্রতি বছর। পানি উন্নয়ন বোর্ড। খেয়াল করছেন কিনা জানি না। ৳১,০০০ কোটি একটা বাঁধ দিল। বাঁধ যেদিন দিছে তার পরের দিন দেখা যায় যে ওখানে মাটি সইরা যাইতেছে। মাটি আরো সইরা যাইতেছে না। ওগুলো তুইলা আরেকদিকে নিয়া যাইতেছে। ওই যে কোন মন্ত্রী গেছে আর যেমন ভাড়ায় ইটানি রাস্তা তৈরি করছে। ইট ভাড়া করে আইনা রাস্তা তৈরি করছে। মন্ত্রী গেছে গা, এরপরে তারেক রহমান সম্ভবত। উনার বাবার বাড়ির দিকে। তো ঐরকম যদি হইয়া যায় তাহলে কিন্তু বিপদ। আর যদি ঐরকম না হয়, বলে না আমরা ইয়ে করব, তাহলে দেন। তবে ভারত বাংলাদেশের বর্ডারে তো যেহেতু ভারত দিছে, আমার দরকার কি এই মুহূর্তে দেওয়ার? আমার দেওয়ার দরকার হচ্ছে মায়ানমারের লগে। নাফ নদীর উপরে দেন। সরাসরি নাফ নদীর উপরে দেন যাতে রোহিঙ্গারা ঢুকতে না পারে। আর যেগুলো ঢুকে বইয়া যেগুলোর পিঠটা বাইর করেন, সেগুলোরও বাইর করেন। এরা মায়ানমারের সীমান্তে দেন।
আমাদের পাহাড় পর্বত বাঁচান। ভারত তো এই যে ছিটমহল চুক্তি অনুযায়ী ভারত তো 10,000 একর জমি দিয়ে দিছিল আমাদেরকে গিফট। আমরা যা দিছি তার চেয়ে 10,000 একর জমি বেশি দিয়ে দিছে ভারত। ছেড়ে দিছে যে ঠিক আছে বাজে, নিয়া যা। শান্তিতে থাক। মায়ানমার তো আমাদের জমি দখল করতেছে। তাকে ওইটা ঠেকান। চোরাচালান ওইটা ঠেকান। ভারতের না ভারত এখন দিতেছে আপনারা একটু স্ট্রংলি দাঁড়াইলে আপনারা কেন পয়সা খরচ করবেন? ওরা পয়সা খরচ করতেছে তো আপনারা মজা মারেন। খরচ করছে ভারত, মজাটা আপনারা নেন না। আপনারা আবার দ্বিতীয় বেড়া দিয়ে কি করবেন? চোর তো সব আপনার দেশে। যাইতেছে তো আমার দেশ থেকে সব। মানুষ তো ওইখানে যায়। ওই একটা কথাই আছে না? যে কোনো রাশেদ হায়দার ভাই, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বেশ ভালো উদ্যোগ, সেটা অনেক আগেই দেওয়া উচিত ছিল। এখন এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা যখন বাংলাদেশে ঢুকে গেল, এখন ওদেরকে পুশব্যাক করে তারপরে কাঁটাতারের বেড়া দেওয়াটা না দেশের জন্য মঙ্গল, না ওদেরকে ভিতরে রেখেই কাঁটাতারের বেড়া দিবেন, এরপরে ওদেরকে পুশ করবেন কিভাবে? না, না ওদেরকে বের করতে গেলে তো আবার আমাদের ইমানদণ্ড দাঁড়ায়া যাবে। মুসলিম, মুসলিম ভাই না? মুসলিম, মুসলিম ভাই। ইমানদণ্ড দাঁড়ায়া যাবে। এখন দেখেন আপনার মিয়ানমারের 95% হচ্ছে যে বুদ্ধিস্ট। মিয়ানমারের জনগোষ্ঠীর 95% বুদ্ধিস্ট। 3% মুসলমান। বাকি অন্য গোষ্ঠীর। এখন এইখানে একটা মুসলমানের বাড়ি একটা দিলে এইখানে কয় যে আমার মুসলমান ভাই মারি ফেলাইতেছে। আর ওইদিকে যে ওই হিন্দু একটারে যদি আপনারা মারেন ভারত কিছু করলে কয় যে ভারত কথা কয় কেন আমার দেশের ভিতরে? তাহলে আপনিও কথা কওয়া বন্ধ করেন। আর পুশব্যাক এই যে মিয়ানমারের যেগুলো এগুলো তো বাইন্ধা ধরে পাঠাই দেওয়া উচিত। আর সবচেয়ে মজার বিষয় আপনার বলি 91 থেকে 96 পর্যন্ত ট্রেনিং দিছিল বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল। টেকনাফ, বাহারসরা, সাবরাং এই 2 গ্রামে রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হইতো। অস্ত্র-শস্ত্র দিয়ে এদের পাঠাইতে যাও যুদ্ধ করো। বাংলাদেশ সরকার করত। হেরা আবার বাংলাদেশে ফেরত এসে অস্ত্র বেচে দিত সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। এই হচ্ছে যে তাদের অবস্থা। তাদের ভিতরে রেখে দিবেন না বাইর করে দিবেন সেটা হচ্ছে যে সরকারের বিষয়। কারণ ওনারা যখন এত বড় একটা কাজ করার মতন সক্ষমতা দেখাচ্ছেন দেখি। কারণ আপনি কাঁটাতারের বেড়া ভারত মিয়ানমার চতুর্দিকের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া আর 4 টা পদ্মা সেতু করা কিন্তু সমান। 4 টে পদ্মা সেতু করে দেওয়া সমান। তা দিয়া একবার চেষ্টা করুক নাকি দেখেন এখন কোন বুদ্ধিতে কি করে? আমার মনে হয় যে আগে যেমন খাম্বা বসায় ইলেকট্রিকের তার ছিল না। এখনো হয়তো যে খাম্বা ফ্যাক্টরি থেকে খাম্বাগুলো আইনা বসানো হবে। ওই কাঁটাতার আর পাওয়া যাবে না। আর যদিও কোন দিকে লাগায় ধরেন আপনি এখান দিয়ে ১ মাইল লাগায় ওই ২য় মাইলে গেছে ১ রাশেদ মাইল হায়দার গায়ে। ভাই, একজন কমেন্ট করছে বাংলাদেশের জনগণই বেড়া দিতে দিবে না। এটাই তো বাস্তব। কারণ ধান্দাটা তো বাংলাদেশের বাংলাদেশের জনগণের। বলতে সীমান্ত এলাকায় তো জায়গা অধিগ্রহণ করতে হবে বেড়া দিতে, এমনিতেই না, আহ, দেশ হ্যাঁ। সেখানে কার জমি চলে যায়, সেখানে সীমান্তে প্রতিরোধ গড়ে ওঠে কিনা। দর্শকের কমেন্টে এমন একটা ইঙ্গিত আছে। এইটা জমি জমারও বিষয় না। জমি জমা পয়সা দিয়ে হয়তো কিনে ফেলাইতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে এটা বিজিবি উস্কাবে, সেনাবাহিনী উস্কাবে পাবলিকে যে তোমরা দিও না। কারণ ধান্দাটা তো সেনাবাহিনীর ভাই, প্রশাসনের ধান্দা। আপনি বুঝেন একটা কথা। আমি বলতেছি যে প্রমাণ সহ দিতে পারবো। একজন সেনা অফিসার ১০ লক্ষ টাকার নিচে ঘুষ না দিলে আসতে পারে না। ১০ লাখ টাকার উপরে যায় ২ বছর বা ১ বছরের জন্য ডেপুটেশন। তো এত টাকা দিয়ে আপনি ওখানে বর্ডারে যাইতেছেন মানে কি? পয়সা আছে। বিজিবির যারা দাঁড়াইছে তারাও পয়সা পায় ওখানে। কারণ চোরাচালানে যে মালগুলো আসে, এগুলো কি পয়সা ছাড়া আসে কোনো মাল? একদম পয়সা না দিয়ে আপনার সোজা যায়? সোজা তো যায় না। পয়সা দিতে হয়। পয়সা দিয়ে ঢুকবে। ঢুকার সময় পয়সা পায়, বিজিবি পায়, সেনাবাহিনী পায়, পুলিশ প্রশাসন পায়, রাস্তার উপর ট্রাফিকও পায়। কারণ হেও জানে যে অবৈধ মাল যাইতেছে এই গাড়িতে রাইতের বেলা। ওই সিলেট সীমান্ত, কুমিল্লা সীমান্ত, ওই সীমান্ত সব দিয়া। সুতরাং এরাই খেপাবে যে তোমরা এমন আন্দোলন করো যে হবে না। ওই যে মনে আছে আপনার একটা এয়ারপোর্ট করার কথা ছিল ঢাকার অদূরে? কি জানি জায়গার মধ্যে? আপনার স্মরণ আছে কিনা জানি না আমি জায়গাটায়। এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করার কথা ছিল, যেটার সাথে সরাসরি সেতু করে দেওয়ার কথা ছিল, ডিরেক্ট এসে ঢাকার ভিতরে নামবে। ওইটা ঘোষণা হওয়ার আগে ওইখানকার জমি জমা সব বড় লোকেরা কিনে ফেলাইছে। এরপরে ওখানে যাইয়া এবার আন্দোলন শুরু করাই দিছে। মানে এয়ারপোর্টে দিয়ে দিব না। কিন্তু অনেকে তো জমি কিনা ধরা খাইছে। যখন আর এয়ারপোর্ট হইল না, সরকার পেছু হাঁটলো। ওরা ধরা খাইছে। কারণ ৳৫,০০,০০০ জমি ৳৫০,০০,০০০ ও বেচছে। আবার পাবলিক আন্দোলন করাইছে কিন্তু আরেক গ্রুপ। মানে আন্দোলন কর আরো দাম বাড়ুক তাহলে আমরা মনে হয় পাবো। সরকার কিন্তু সইরে আসছে। তা সেইম অবস্থা ওই দর্শক যেটা লিখছে। যে কার জায়গা যাইবো, কার কি? হয়তো দেখবেন কি জানেন? আজকে রাইতের থেকে ওখানে বেড়াগড় উঠতেছে। মাসুদ আপনার শোনা যাচ্ছে না।
তার ভাই দর্শক কমেন্ট করেছেন, তিনি বলছেন কাঁটাতার বাদ দিন, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস এটা নিয়ে কথা বলুন। মেইনলি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের আধিপত্য বাড়ছে, মানে উত্থান ঘটছে। পাকিস্তানের কথাটা আমরা বাদে দিলাম, আলোচনায় আমরা নিলাম না, কারণ পাকিস্তানে এটা অসম্ভব বা আছে, আমি মনে করি এরকম তো পাকিস্তানে বহু ধরনের জঙ্গি গোষ্ঠীর আছে। কিন্তু বাংলাদেশে এখন বাংলাদেশকে জুড়ে দিল ইসরায়েল, তাহলে পরিকল্পনাটা এখানে কি কোনো ষড়যন্ত্র বা বাস্তবতা, আপনি কোন না না দৃষ্টিতে না দেখছেন এই বিষয়টাকে? মাসুদ ভাই, ইসরায়েল কিন্তু আজকে বলে না, ইসরায়েল কিন্তু এর আগেও বলছিল। এর আগে সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু তো নেতানিয়াহু বাংলাদেশের নাম নিছিল যখন ইরান আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ লাগছে, এই যে গত 1 বছর আগের কথা বলছিল তখনও। এখন দেখেন হামাসের যখন এরা মাইর শুরু করলো, মাইরা গাজা পট্টি খালি করে দিল, হামাস যায় আশ্রয় নিল কোথায়? পাকিস্তানের কাছে। পাকিস্তানের যে একটা আছে না তেহরিকি তালিবান, ওদের একটা সরাসরি মিটিং এ হামাসের 2 জন নেতা ওখানে উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছেন। হামাসের গঠনটা হয়েছিল ইসলামিক ব্রাদারহুডের আদলে। ইসলামিক ব্রাদারহুড মিশরের। হামাসের যে বেটা মারা গেছে, এটার নাম জানি কি, পঙ্গু, যে প্যালেস্টাইনে হামাসের করছে, তারা ওইভাবে তৈরি করছে। এবং এখানে এবং ওই যে তেহরিকি তালেবান, ওদের সাথে বাংলাদেশের 8-10টা জঙ্গি সংগঠনের সাথে সংযোগ আছে। তেহরিকি তালিবানের 2 জন নেতা অলরেডি বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ঘুরে গেছিল। এবার পত্রিকাতে লেখালেখি হয়েছে, এদের পাসপোর্টও চেক করে নাই কারো। তাহলে এখন আপনি কেমনে বলবেন যে নাই ভাই? আবার বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম, ওনারাও একই ব্রাদারহুডের নীতি অনুসরণ করে। হামাস বা হিজবুল্লাহ যে নাই, আপনি কেমনে বলবেন? তা না হইলে এই যে 24-এর 5ই আগস্টের পরে যখন বলছিল যে আমরা প্রস্তুত ছিলাম সশস্ত্র সংগ্রামের জন্য, এরা কারা? সশস্ত্র সংগ্রামটা হইতে কিভাবে? কোত্থেকেই অস্ত্র? আজকে কিভাবে পাকিস্তানি মাদ্রাসাতে পাকিস্তান মেড অস্ত্র-শস্ত্র পাওয়া যায়? আজকের ইত্তেফাক খুইলা দেখেন, আছে, মাদ্রাসাতে আছে। বিভিন্ন মাদ্রাসা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তো হামাস তো আছে বাংলাদেশে। হামাসের হয়ে যুদ্ধ করতে গেছে না? আফগান ফেরত যুদ্ধ, প্যালেস্টাইন ফেরত যুদ্ধ বাংলাদেশে আছে না? বুড়ি। এই যে আপনার ইয়েতে মারা গেল, কি বলে? পাকিস্তানের বালুচিস্তানে। পাকিস্তান সেনাবাহিনী মারছে, তার মধ্যে 6 জন বাংলাদেশী। বালুচের হয়ে লড়াই করতেছে। আবার বালুচের পক্ষে কিন্তু হামাস আছে। হামাসরে ফান্ডিং করে ইরান। ইরানের পয়সা। এবং বলি সারা ইউরোপ, আমেরিকাতে বেশ কিছু এনজিও সংস্থা যেগুলো ইউরোপে এখন নিষিদ্ধ। এরপরও দেখবেন কিছু আছে। এখানে আমরা যারা ইউরোপে থাকি তারা দেখি, এবং এটা দেখি কি বিভিন্ন এনজিওর নাম দিয়া যে আপনার টাকা দেন, ওখানে শিশুরা না খায়া মরছে, ওখানে 2টা কল বসাই দিতে হবে। এগুলো সব কিন্তু পয়সা দেয় হামাসের কাছে। বাঙালিরা আছে জড়িত। ইউরোপে এখন এইজন্য বাঙালিদের উপরে চোখ দিছে। কারণ বাঙালি এনজিওর মাধ্যমে পয়সা দেয়। আপনি কি কন? ওই বেটা যা বলছে অ্যাম্বাসেডর, খুব বুইঝা শুইনা দেইখা প্রমাণপত্র নিয়েই বলছে। কারণ একটা কথা মনে নেই যে আর ভাই, তো এর ইসরায়েল অ্যাকশন কি? এরা কি এই যে এই কথা বলা মানে কি? এটাকে তো খুব হালকাভাবে দেখার বিষয় না। না, তাহলে মধ্যপ্রাচ্য থেকে কি যুদ্ধ আমরা আমদানি করছি কিনা? তারা হামাস দমনের জন্য বাংলাদেশ দমন শুরু করে কিনা? আপনার এই বিষয়গুলো কি আতঙ্কজনক নয়? এটা অবশ্যই আতঙ্কজনক। কারণ হামাস ছিল মিডল ইস্ট টু আফ্রিকার কিছু দেশ। পরে যখন সব জায়গায় মাইর খাওয়া শুরু করলো, তখন ওরা চলে আসলো এশিয়ার দিকে। এশিয়াতে ওদের এখন ওদের হামাসের সমস্ত নেতাদের প্রধান ঘাঁটি হচ্ছে যে কাতার। ওরা এখন সবচেয়ে বেশি বংশ বিস্তার করছে যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ফিলিপিনে, এই 3 দেশে। মালয়েশিয়াতে কয়েক হাজার হামাসের লোকজন, এরা ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। কিছুদিন আগে ধরছিল যেটা ওই যে বলে যে গাড়ির মধ্যে প্রপেলার যুক্ত বোমা লাগাই দিয়া ফায়ার করা। এই ট্রেনিং মালয়েশিয়ায় পাইছে। ধরার পরেও স্বীকার করছে, এবং যেটা দিয়ে ইসরায়েল অলরেডি আক্রমণও করছে হামাস। সুতরাং ওরা যে আপনার এখন পাকিস্তান হইয়া বাংলাদেশে আসবে না বা আইসা বৈশাই যায় নাই, এটা এখন আপনি কেমনে শিওর হবে? যদি আপনি এরা যে আসছে এটার প্রমাণ কি জানেন? এটা প্রমাণ বলে এগুলার। এটা হামাস পুরাপুরি একটা সুইসাইড স্কোয়াড গ্রুপের মতো। গত কয়েকদিন আগে দেখছেন যে মসজিদে গুলি করে দিছে জামাতের মধ্যে। বিভিন্ন সময় মাদ্রাসাতে বোমা ফুটে। এগুলো কিসের আলামত? আর মোসাদ তো পৃথিবীর 1 নাম্বার গোয়েন্দা সংস্থা। মোসাদের ইনফরমেশন এখন পর্যন্ত রং হয়নি। কোন দিন না। কখনোই না।
মোসাদের ইনফরমেশন অলওয়েজ কারেক্ট। কারণ ওরা ছোট দেশ কিন্তু ওরা এত বেশি স্ট্রং। বাংলাদেশের উপর প্রেসার রাশেদ করবেই হায়দার ওরা। ভাই দর্শক আরেকজন কমেন্ট করছেন মোসাদও আছে বিডিতে মানে বাংলাদেশে। হ্যাঁ, কেন এই যে বিকাশ নূরকে একসময় বলা হয়েছিল না যে মোসাদের সাথে যোগাযোগ করছিল সে। কথা বলছে, হ্যান্ডশেক করছে, খাওয়া-দাওয়া করছে। কিন্তু আমরা তো তখন তো বাঙালি বিশ্বাস করে নাই। এখন আস্তে, আস্তে আবার বিশ্বাস করা শুরু করছে বাঙালি। মোসাদ এখন না, মোসাদ আগে থেকেই ছিল। কারণ কে মোসাদ সেটা আপনি কেমনে জানবেন? আমিও তো মোসাদ হইতে পারি ভাই। বা আপনার এই যে সাইদ হিসাব যে মোসাদ ছিল না তাও আপনি কেমনে কইবেন? বা পিনাকি ভট্টাচার্য যে মোসাদের এজেন্ট না তা আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারবেন না। মোসাদ আছে। এটা আপনারা এই যে আমরা যে বলি ভাই ওই বেটা ওই বেটা সিআইএ এর এজেন্ট এগুলো কি ভাই আলাদা, আলাদা চেহারা দেখা যায়? যে কে কোথায় কি, কোনটা সিআইএ এর এজেন্ট এটা কি চেহারা বুঝেন? না। আপনার আমার মাঝখান থেকে একজনকে বাইছা নেওয়া হয়। আপনার আমার মাঝখান থেকে একজনকে বাইছা নিবে। সেই তার এজেন্ট হয়ে কাজ করবে। এই যে আপনি ধরেন ইরানের যে সেনাবাহিনীর সবচেয়ে বড় কমান্ডার যাকে ইরান দায়িত্ব দিছিল যে মোসাদ আছে এদেরে ধরার জন্য, এই বেটাই মোসাদের এজেন্ট। যারে দায়িত্ব দিছে সেই মোসাদের এজেন্ট হয়ে গেছে। সেই মোসাদের এজেন্ট আপনি বুঝবেন কেমনে? কে কখন আপনারা হানি ট্রিপে ফালাইয়া যায় কে কোন মোসাদ এটা আপনি কেমনে বুঝবেন? কিন্তু আছে। আপনি কি মনে করেন যে আমেরিকানরা যারা বাংলাদেশে ব্যবসা করে সব আমেরিকান? ওরা আমেরিকান ঠিক আছে। কিন্তু ওরা খ্রিস্টান না। আপনি বুঝবেনও না। আপনারা তো মনে করেন যে ভাই মনে হয় টুপি একটা এদ্দুর পড়লেই মনে হয় এটা ইহুদি। না। ইহুদিরা দাড়ি আপনার আমার চেয়ে সুন্দর দাড়ি রাখে। এরা এটা দেয় দিবে না। প্রয়োজনে এটা দিবে না। এটা হচ্ছে যে ওদের একটা ইয়ে ওই যে আপনারা যেমন এই টুপি পরেন ওদের মতো ওদেরও এটা এরকম। ওরা না দিলেও চলে। ওরা এখন না দেয় অনেক যারা ইউরোপে থাকে এরা মেক্সিমাম দেয় না পোলাপাই। এটা দেয় না। কিছু, কিছু দেয়। যেমন ওই যে একটা কথা আছে না আমাদের যেমন গোঁড়া মুসলমান, মডার্ন মুসলমান ঐরকম। তো ওরা কত হাজার ইহুদি ঢুইকা রইছে মোসাদের এজেন্ট ঢুইকা রইছে আপনি আমি জানবো কিভাবে? ধরার সক্ষমতা তো আমার দেশের সরকারেরও নাই, গোয়েন্দা সংস্থারও নেই। কারণ এরা এই ট্রেনিংই পায় নাই। রাশেদ হায়দার ভাই মোসাদের কথা বললেন মোসাদ অনেক শক্তিশালী বা অনেক দক্ষ অনেক ভয়ঙ্কর। তো একজন কমেন্ট করলেন তাহলে মোসাদ ইরানের একটা পশম ছিঁড়তে পারলো না কেন? ইরানের কি কিছুই করতে পারলো না? রাশেদ হায়দার। এখন ঘটনা হচ্ছে যেই ভাই এটা লেখছে উনার কথা কি কইতাম? উনার কথা কিছু কোয়ার নাই। উনার কথা মতন হইলো যে এটা দায়িত্ব এ বেটা আগে ভাইয়া আপনি একটু একটা ক্যামেরা নিয়ে ইরানের ভিতরে যাইয়া দেখেন যে কি অবস্থা। তামা বানায়া ফালাইছে। ঘরবাড়ি একটাও নাই। ওই মোসাদের এজেন্ট ওই গুলো ইরানের নেতা মেরে ফেললো এবং খোমেনি নিখুঁত মোমেনি হামলা থেকে শুরু করে আর গুরুত্বপূর্ণ পোলাপাইন পর্যন্ত মাইরা লাইছে। নেতাগুলোকে মেরে ফেললো। হ্যাঁ, সব মাইরা তুস করে ফেলাইছে এরপরে নাই। এর অবস্থাটা কি? এই ভদ্রলোকদের অবস্থা কি আপনার একটা গল্প বলি আমি। এক বাসায় এক মহিলা কাজের বুয়া আছে। সে কাজ করবে, সারাদিন থাকবে, খাবে, দাবে, খরচ-বরচ সব ইয়ে দিবে কে? বাসার মালিক দিবে। শাড়ি, কাপড়-চোপড় সব। এখন মহিলা বলতেছে, সাহেব আমার একটা শাড়ি কিনে দেন, শাড়ি ছিঁড়ে গেছে। সাহেব কয় যে, "দেখা যাক।" তো এখন প্রতিদিন বলে কয়, "দেখা যাক, দেখা যাক, দেখা যাক।" ৬ মাস পরে মহিলা কবে যে কইল যে, "সাহেব, আমার একটা শাড়ি কিনে দিতে কইলাম, আমার শাড়িটা ছিঁড়ে গেছে।" সাহেব আজকে কয় যে, "দেখা যাক।" কয়, "সাহেব কি দেখবেন? আপনি তো পত্রিকা যে পড়েন এটার মধ্যে ফুটা দিয়া রাখছেন যে আমার সব ফুটা দেখার লাইগা। শাড়ি ছিঁড়তে, ছিঁড়তে তো আমার সব ফুটাই দেখা যায়। আর কত দেখবেন? এখনো যায় নাই? তো এই বেটার অবস্থা হইছে এইটা। যে এরা ওই যে ফুটা দেখতাছে না। আরে ইরানে কিছু নাই রে বাবা কিছু নাই। ওই ৪-৫ টা বোমা মারলে আর ইয়ে করলেই যে বহুত কিছু হয় তা না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিখুঁত আক্রমণ এবং ইরানের আপনার কে মারা আয়াতুল্লাহ গেছে ওদের শীর্ষস্থানীয় সবগুলো নেতা নাই হয়ে গেছে আপনার এবং না ধ্বংস হয়ে গেছে আয়াতুল্লাহ পুরো দেশটা। ভাই ওরা বলছে আয়াতুল্লাহ কিছুই খোমেনি হয়নি। তো বহুত পরের কথা। এই যে যাদের জন্য কাঁদে বাঙালি মুসলিম যাদের জন্য কাঁদে ওই তাদের সর্বোচ্চ নেতা যেটা ছিল কি ইয়াসিন জানি নাম ভুলে গেছি পঙ্গু হুইল চেয়ারে হাঁটতো বহুত বড় নেতা ছিল এক বোমায় তার নুনুর একটা অংশ পায় নাই ২০০৪ সালে জিজ্ঞেস করেন ভাইদের মনে আছে কিনা কিছুই নাই খালি চিল্লাও খালি চিল্লাইতেই আছে আর কি সেগুলো করে লাভ কি না রাশেদ হায়দার ভাই যখন ইসরায়েলের মতো দেশ যাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আমাদের পাসপোর্টে এলাও করে না ইসরায়েল ভ্রমণের
সেই দেশের একজন কূটনীতিক যখন বলে বাংলাদেশে হামাস আছে, হামাসটা তো ওদের কাছে নিষিদ্ধ সংগঠন, উগ্র ওদের কাছে সারা সংগঠন, বিশ্বে, জঙ্গি সংগঠন। সারা বিশ্বে। এখন এই হামাস যখন বলে বাংলাদেশে, এখন ওদের মাথায় কি এখানে হামাস দমনের চিন্তা আছে কিনা? ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সামরিক চুক্তির কথা আছে, তারাও এদিকে আসছে। ভারতের সাথে আমাদের সীমান্তের এই যে পুশিন সহ নানা বিষয় নিয়ে সমস্যা দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত কি খুব মানে অদূর ভবিষ্যৎ, মানে সুদূর না, অদূর ভবিষ্যৎ কি আমরা কি আসলে কি একটা যুদ্ধ কিংবা আমাদের দেশে হামাস দমনের কোনো চিন্তা ভাবনা নিয়ে কোনো গোষ্ঠী সেখানে কাজ করতে পারে, এমন সম্ভাবনা দেখেন কিনা? মাসুদ ভাই, এখন একটা কথা বলি। ইরান মিশরের ব্রাদারহুডের কথা মনে ছিল? বিশাল আরব বসন্ত কইরা মিশরের গভর্নমেন্ট ফালাই দিয়া তুইলা আনলো কারে ব্রাদারহুড। ব্রাদারহুড ১ বছর এত করে মানে খুব মজা করলো। ১ বছর পরে সিসিরে দিয়া ব্রাদারহুডের ওই নেটারে উল্টা লটকায়া ফাঁসি দিছে। এর ঠ্যাং উপরে মাথা নিচে দিয়া এরপরে দড়ি দিয়া টাইনা মাইরা লাইছে। কচু গায়াটা করছে ব্রাদারহুডকে। ঠিক বাংলাদেশে ওরা ১ম এ গভর্নমেন্ট ফালাইলো। ফালাইয়া চাইলো যে কোনো মতে একটা মুসলমান জঙ্গি গোষ্ঠীর উত্থান করাইছে। আইনা ফালাইলো কারে এখন বিএমপি রে। এখন সবচেয়ে বড় সমস্যা যে এরা যখন পাড়া দিবে না তখন কোনো না কোনো একটা অকারেন্স তো লাগবে। কিছু না কিছু একটা তো লাগবে। এখন এইটা কইতে পারতেছে না যে বাংলাদেশ মাস ডিস্ট্রাকটিভ বানাইতেছে। পারমাণবিক বোমা বানাই দিয়ে এটা কইতে পারতেছে না। ওই সক্ষমতা নাই জানে। সবচেয়ে সহজ সক্ষমতা কি? শালারা জঙ্গি পয়দা করতেছে। হামাস, মোসাদ সব তৈরি করতেছে কে বাংলাদেশ। এইটা কইয়া ঢুকবো, চুক্তি হইছে। আমেরিকা ঢুকবো, ওই ইসরায়েল ঢুকবো, সবাই ঢুকবো। কি মারোস? আমরা তো হামাস মারি। আমরা হামাস মারি। মূল কথা আমরা মারি ওই জায়গা দখল করবো, এটা আমাদের কন্ট্রোলে নিব। ইরাকে কি পারমাণবিক বোমা পাইছিল? কিচ্ছু তো পায় না। পরে স্বীকার করছে না। আফগানিস্তানে পাইছে, কোথাও পায় নাই। কিন্তু একটা ক্ষেত্র তো তৈরি করতে হয়। সুতরাং এই যে এরা যে এত পয়সা ঢাললো, এখন মাত্র উচ্চারণ শুরু হইছে হামাস আছে। আগামী ৬ মাসের ভিতরে রিয়ালি দেখবেন যে কিছু হামাস আছে। আবার ওই যে হামাসের কিছু ওই যে কলমা লেখা কতগুলো পতাকা ঝুলাইছিল না সাদা, সাদা মনে আছে? ৫ই আগস্টের পরে বিভিন্ন জায়গায়। এগুলো তো পয়সা দিয়া তৈরি করা। মানে এমনভাবে ফুলায়া ফালায়া এখন ইন্টারন্যাশনাল দেখানো হবে এটা মারার জন্যই, ঢুকার জন্য। বুটস অন দ্য গ্রাউন্ড। আমেরিকার বুট গ্রাউন্ডে রাখবে। আর এইটা বইলা ঢুকবে, ঢুইকা পরে চায়না, রাশিয়া, ওই ইন্ডিয়া এদের সবাইরে ফাপড় দেওয়ার জন্য এই কাম। এটা ক্ষেত্র তৈরি করতেছে মাত্র। ক্ষেত্র তৈরি অনেক আগে। এখন আরেকটু বেশি তৈরি করব আরকি। এটা যে কাহিনী। যেই কথাটা একসময় ডক্টর কলিমুল্লাহ স্যার বলছিলেন যে এখানে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান ইয়াহুদি বা জিউস রাষ্ট্র গঠনের একটা পরিকল্পনা আছে ইসরায়েলের। কোথায়? বাংলাদেশের পার্বত্য অঞ্চল, রাখাইন অঞ্চল, ভারতের ওই যে মণিপুর সহ ওদিকের ২-৩টা রাজ্য নিয়া, হ্যাঁ, ওগুলো খ্রিস্টান অধ্যুষিত, এগুলোর কয়েক লাখ ইহুদি যারা ইসরায়েলে বর্তমানে বসবাস করে, এরা এই এলাকার মানুষ, মানে এই জায়গার মানুষ। এই ধরনের তথ্যগুলো ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার কিন্তু দিয়েছিলেন, এখন তিনি জেলে আছেন। এখন এই জায়গাটায় এখানে ঝামেলা পাকানোর টার্গেটটা কি ওই রাষ্ট্র গঠন? ঝামেলা না পাকাইলে তো এটা হবে না। যেমন এই যে ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধের ফাঁকে লেবাননের প্রায় 20% মানে 5 ভাগের 1 ভাগ জায়গা ইসরায়েল দখল করে নিয়ে গেছে। যুদ্ধে কে হারছে কে জিতছে বড় কথা না, ইসরায়েলের আয়তন বেড়ে গেছে। ওই জায়গাগুলোকে ইসরায়েল ছেড়ে দিবে? ঠিক ঝামেলা হলেই ইসরায়েলের কপাল খুলে। ভাই ৫৬টা মুসলমান দেশ মিল্লা ইসরায়েলের লগে যুদ্ধ করে গোলান হাইট মালভূমি হারাইছে। এখন ইসরায়েল গাজা তো খাইছে। সিরিয়ারও বহু অংশ ইসরায়েল নিয়ে গেছে। ওই বিভিন্ন দেশের এই যে লেবাননে নিয়ে যাবে। আর আমেরিকা আসলে নতুন করে রাষ্ট্র গঠন করবে কি না করবে সেইটা ব্যাপার না। সেটা অন্য জিনিস হইতে পারে। মূলত হচ্ছে যে বার্মাতে রেয়ার আর্থ একটা আছে। যেটা অনেক কাজে, যেটা এখন চায়নার দখলে, ওটা চায়না নিয়ে চায়না বেচে আমেরিকার কাছে। ওইটা যদি আমেরিকা বা ইউরোপ না পায়, ওরা অস্ত্র-শস্ত্র, মোবাইল ফোন এগুলো বানাইতে পারত না। ওই জায়গার দখল নিবে। আর ওই জায়গাটা দখল নিতে সরাসরি ওইখান থেকে ঢুকবো না, এইখান থেকে আইসা ঢুকবো। মোটামুটি চায়না কাট করবে। এখন আপনি যেটা বলছেন কয়েক লক্ষ, এখনো 7 সিস্টারের কোন অঞ্চলে জানি এখনো অনেক ইহুদি আছে। লাখো ইহুদি আছে। আপনি এটাও বলতে পারেন না যে বাংলাদেশেও যে নাই কেমনে কইলেন? হয়তো ওরা প্রকাশ করে না আরকি। ইহুদি যে বাংলাদেশে নাই আপনি কেমনে কইবেন? আপনি ঘরে যাইয়া দেখছেন?
ইহুদিটাকে এমন জিনিস যে আপনার লুঙ্গিগুলা দেখবেন যে এত মুসলমান না হিন্দু কাটছে না কাটছে। ইহুদি তো অন্য জিনিস। এই যে বনিয়ামিন, যার কথা বঙ্গুরা শুনে, এও তো অরিজিনাল ইহুদি। কত বাংলাদেশী আছে ইহুদি ডাক্তার ইয়েতে গেছে গা। এগুলো নিয়ে তো এর আগেও অনেক লেখালেখি হয়েছে পত্রিকাতে। বাংলাদেশের পত্রিকাতে আছে। ইহুদি নাই কেমনে কইলেন? রাশেদ হায়দার ভাই, তাহলে তো এটা আমাদের জন্য বেশ বড় সুখবর যে আমরা ৫৪ বছরও একটা যুদ্ধ করতে পারলাম না কারো সাথে। ওই ৭১ সালের একটা যুদ্ধের পরে আমাদের কোনো গৌরবের ইতিহাসটা, এখন আমরা বীরের জাতি। আমরা এখন সামনে মনে হয় যেন যুদ্ধ মানে যুদ্ধ বিগ্রহ এই ধরনের দেশ যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরান, হ্যাঁ? কি বলে? আ ইয়াসিন আরাফাতের ফিলিস্তিন। আমরা অনেকটা ওই ধরনের যুদ্ধ বিগ্রহ আ দেশে পরিণত হব। আমাদের হুজুররা বীরত্ব দেখানোর একটা সুযোগ পাবে। না আপনার মাসুদ কাছে একটা কি মনে জিনিস হয়? আপনাদের ভালো হবে যারা বাংলাদেশে আছেন, যুদ্ধ হলে একটা জিনিস ভালো হবে কি জানেন? আপনাদের ইউটিউব চ্যানেল খুব জোরে চলবে। কারণ ওই যে নাইম দক্ষিণ কোরিয়া নামে একটা ছেলে আছে দেখছিলেন? ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একসাথে ১০ ইউটিউব চ্যানেলে ৫ মিনিট কথা বইলা বিলিয়ন ডলার কামাইছে। তো বাংলাদেশের যুদ্ধ হইলে আপনারাও একেকটা মোবাইল নিয়ে যায় এই যে আজকে এখানে এই ফুটেছে দেখাইবেন মানুষ দেখব। ব্যবসা ভালো। আর মোল্লারা যারা আছে ওরা কেউ হয়তো জিহাদ করার জন্য উজ্জীবিত হয়ে নামবে। তবে ওনাদের ওই জিহাদ এই ইসরায়েলি মিসাইলের সামনে কতক্ষণ টিকবে সেটা দেখার বিষয়। আচ্ছা জিহাদটা কি আজকে ওই ইসরায়েলের পক্ষে হবে নাকি বিপক্ষে হবে? এটাও তো আবার জানার বিষয় আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি ওই আজকে আমি আরেকটা টক শোতে এক ভাই বলতেছিলেন, কয় যে ভাই এই যে বাঙালি যে লাফায় ওই যে বর্ডারে যায় যুদ্ধ করবে, শুনলাম যে ইন্ডিয়া নাকি ওই যে একটা ইয়ে তৈরি করতেছে। কি কয়? বুলেট যেটার মধ্যে শুয়োরের রক্ত মধ্যে চুবাইয়া তারপর ওইটা দিয়ে গুলি করবে। বুলেট। তার মানে আপনি বুলেট খেয়ে মরবেন, জিহাদি আপনি বুলেট খেয়ে মরবেন, শুয়োরের রক্ত আপনার গায়ে আছে আপনি তো আর বেঁচতে যেতে পারতেন না। তা ইসরায়েল আবার কি ফুকা দিয়া কি রাশেদ মারবেন? হায়দার ভাই, ওরা যুদ্ধটা কার সাথে করবে? ইসরায়েলিরা আসলে তো বাংলাদেশকে দমন করবে, কন্ট্রোলে নিবে। এই জায়গাতে আমাদের বসে জিহাদ মিয়ানমার বা অন্য এলাকাগুলোতে তাবে ওইখানে আরেকটা রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ হয়ে হ্যাঁ, যাবে হয়তো ভারতের সাথে। ভারতের কোনো জায়গার দিকে চোখ দিলেই তো সেখানে ভারত জড়াবে। তার মানে বিশাল এক যুদ্ধক্ষেত্র পরিণত হবে এইটা। ওরা তো দূর জায়গা থেকে আসবে, ওদের তো ক্ষতি নাই। ওদের কি ক্ষতি? ওদের দেশে তো আর আমরা ক্ষেপণাস্ত্র মারতে পারবো না। আমাদের এত লম্বা এই ক্ষেপণাস্ত্র নাই বা এত দূরপাল্লার কিছুই নাই। ভারত হয়তো করতে পারে, ভারতের দূরপাল্লার আছে। এখন আমেরিকা মাসুদ আসবে, ভাই ইসরাইল আসবে। ক্ষেপণাস্ত্রের জি। আপনি ক্ষেপণাস্ত্রের কথা বলাতে আমার একটা জিনিস স্মরণ পড়ছে। 1971 এ যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগলো, তখন তো এক পর্যায়ে ১৩ দিন ভারত আমাদের পক্ষে হয়ে যুদ্ধ করছিল। ভারত ওই সময় যে ক্ষেপণাস্ত্রগুলা মারছিল পাকিস্তানের দিকে, ওগুলো সব আবার ইসরাইল ভারতরে হেল্প করছিল। তার মানে ইসরাইল ভারতের সাথে বন্ধুত্ব কিন্তু অনেক আগে থেকে। তাদের মধ্যে বন্ধুত্ব। আবার যে কার্গিল যুদ্ধে পুরোপুরি গাইডেড মিসাইল দিছিল ইসরাইল। কার্গিল যুদ্ধের সময়। ওইটা দিয়ে নাস্তানাবুদ বানাইছে। এখন ইসরায়েলের কাছে সব আছে। আর ঘটনা হচ্ছে কি জানেন? আপনারা বাংলাদেশ নিয়ে এত চিন্তা করেন কেন? মোবাইল ফোন এটাও ইহুদির তৈরি। কম্পিউটার ইহুদির তৈরি। মাইক ব্যবহার করেন মসজিদে এটাও ইহুদির তৈরি। ওষুধপত্র খান এগুলো ইহুদিদের তৈরি। কিন্তু কোন একটা জিনিস তৈরি হইলে মাত্র আপনারা কবেন কি এটা এরকম কোরআন হাদিসের আলোকে তৈরি হইছে। আমার প্রশ্ন ভাই একটা জায়গায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোরআন হাদিস নিয়েই বইয়া থাকেন। বিসমিল্লাহ বইলা খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, ঘরে ঢুকতে দোয়া, বাইরে হইতে দোয়া, টয়লেটে যাইতে দোয়া, বিয়া করতে দোয়া, বাসর ঘরে দোয়া। এত কিছু আপনার সব ইসলামের ভিতরে নাকি আছে। আপনারা রিসার্চ করে আজ পর্যন্ত একটা প্যারাসিটামল বানাইতে পারলেন না। কিন্তু বাকিরা পারে। এটার কারণটা কি? দেখেন এই যে যুদ্ধ যেটা দেখেন বাংলাদেশ এখন যে অবস্থা, সত্যিকার অর্থে কোন দেশপ্রেমিক যদি না থাকে, তাহলে এই দেশ ৩ টুকরো হবে এটা সিউর থাকেন। একটা সাইড চলে যাবে ওই যে আপনার ইহুদি রাষ্ট্র যেটা বলছেন। সে জায়গায় ভারতেরও ভয় আছে। ভারতের ১ টা ২ টা রাজ্য হইতে এক ভাইয়ে বলল যে এখানে মণিপুরে নাকি অনেক ইহুদি আছে। হয়তো ১ টা ২ টা রাজ্য চলে যেতে পারে ভারতের। ভারতেরও ভয় মণিপুর, আছে। মেঘাল্যান্ড, মেঘালয় এগুলোতে তো হ্যাঁ। প্রচুর পরিমাণে না, এখন খ্রিস্টান। ভারতের যদি ১ টা ২ টা রাজ্য চলে যায় সেদিকে ভারত কি করবে জানেন? ভারত বাইজ্যা আমাদের এই সাইড থেকে অর্ধেক লইয়া যাইবগা। মানে আমার ওখানে ১০,০০০ কিলোমিটার নিচে আমি এখানে ১২,০০০ কিলোমিটার লইয়া যাই। আর বাকি থাকবে একটু অংশ হয়তো ঢাকার একটু অংশ থাকতারে যেটা ওই হয়তো আমরা ধরনের বাংলাদেশ পাবো। রাশেদ হায়দারও যেটা বলছেন, ওই ধরনের যুদ্ধ হলে টোটাল এই অঞ্চলের ম্যাপটাই তো চেঞ্জ হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে।
এটা অস্বীকার করে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। ভারত যেমন বাংলাদেশের দিক দিয়ে নেবে, ভারত তেমন পাকিস্তানের লোক লাইগা যায় যে কাশ্মীর মাশ্মীর স্বাধীন করে নিব। আর আমেরিকা ইসরায়েল তাদের কাজ করে দিব। আর না হইলে আমেরিকা ইসরায়েল এমন কাজ কইরা দিব আগামী ২-৪ বছরের ভিতরে যে আমরা খাইতে না পাইরাই নিজেরা নিজেদের অঞ্চল স্বাধীন ঘোষণা দেবো। না আপনি ফেনী ঘোষণা দিবেন স্বাধীন, আমি দেবো চিটাং স্বাধীন, এরকম হয়ে যাব। খাইতে না পারলে কি করবেন তখন? হায়দার ভাই, আমরা কি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? যে পরিস্থিতি বা যে ধরনের সিম্পটম আমরা দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয় সংক্ষেপে? সিম্পটম আসলে বাংলাদেশের ভাগ্য খারাপ। আমরা ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছি, সবকিছু হয়েছে, কিন্তু আমাদের এই দেশপ্রেম না থাকার কারণে, দেশপ্রেম না থাকার কারণে আমাদের দেশটার অবস্থা আসলেই প্রচন্ড খারাপ। আর আমাদের দেশের খারাপ হচ্ছে আরেকটা হচ্ছে মৌলবাদীদের এই উত্থান। মৌলবাদীদের উত্থানটাই আমাদের ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। এখন তো একদম বরবাদ করে দিয়ে গেছে। যাও, এই ডাক্তার ইউনূস শালা পাকিস্তানের দালাল, এই হারামজাদা এসে তো একদম দেশ বরবাদই করে দিয়ে গেছে। শেষ। আপনার এখন বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হয়ে যাচ্ছে। হোয়ারাস কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে না। আমরা খালি দেখাইতেছি ভাই আমাদের রিজার্ভ ৩০ বিলিয়ন, ৫০ বিলিয়ন, তাতে লাভ কি রে ভাই? আমার তো দেশে তো কোনো কর্মসংস্থান হইতেছে না, গার্মেন্টস বন্ধ হইতেছে, ওই বন্ধ হইতেছে, সেই বন্ধ হইতেছে। মানুষ এখন ওই যে খালেদা জিয়া বলছিল যে পদ্মা সেতু জোড়াতালি করছে, এটা প্রমাণ করার জন্য পদ্মা সেতুর ফিলারের নিচে থেকে মাটি সরাই ফেলাইতেছে, যেখানে যে জোড়া দিছে এটা দেখানোর লেগা। এমন বুদ্ধি আমার দেশের লোকজনের। সেখানে কি কইবেন? যে এক ভাই আপনি একটা মনে হয় দেখাইছিলেন যে এক ভাই লেখছে এই যে এই ভদ্রলোক যে কথা বলছে তা অত্যন্ত শিশুসুলভ। এই যে ফেসবুক, ইউটিউব, গুগল এইসব পৃথিবীতে আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তো এই রকম শিক্ষিত ভাইদেরকে নিয়ে কি করবেন? এদের নিয়ে কি করবেন? আরে গুগল থাকবে না, গুগলের চেয়ে আরো ভালো কিছু আইবো। এখন মানুষ গুগলে যায় না, এখন এআই ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করে। ওটাই, তোমার মতন ওটাই পাগল তার ছাগল, চাইতেও আরো আপডেট কিছু আসবে। হ্যাঁ আপডেট আসবে। কিন্তু আইএমই জাহিলিয়াতের যুগ, যে যুগ তোমাদের ছিল আইএমই জাহিলিয়াত, সেই যুগে ফেরত যাবে না। যেই যুগে তোমাদের পর্দাদারা তাদের কন্যা সন্তান মাটিতে পুততো, কারণ হচ্ছে যে ওই কন্যা সন্তানের বাবাই এখন যেমন ওই যে তোমাদের মামা খালুরা যে ৩ বছরের মেয়েদেরকেও কইরা দাও, ছেলেদেরও কইরা দাও, এই যন্ত্রণায় তাদের কন্যা সন্তান ডুবাই দিত, এই যুগে ফেরত যাবে না। সুতরাং এ মোল্লা জাতি, এ মোল্লা দেখেন ভাই, আমি ইসলামের শান্তির ধর্ম আমরা সবাই বলি। যতক্ষণ পর্যন্ত না আমাদের মাথায় আসলে একটু ইসলাম একটা কমেন্ট নেই, একটা কমেন্ট নেই। একজন বলছেন, হামাস জঙ্গি বাংলাদেশে আছে, এটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। মানে আমরা এটা বিশ্বাস করতে কষ্ট হলেও দর্শক তিনি বলছেন যে এটা একেবারে স্বাভাবিক, মানে উনি বিশ্বাস করেন এটা আছে। আপনাকে হামাস জঙ্গি যে আছে, আপনাকে কি বললাম যে বাংলাদেশে কয়েক হাজার প্যালেস্টাইন ফেরত যুদ্ধ আছে। প্যালেস্টাইন, এরা প্যালেস্টাইনের যুদ্ধ করে আসছিল, এরা আবার হামাসের হয়েও যুদ্ধ করে আসছে অনেক। এখন সমস্যা, এখন হয়তো এখনো কেউ স্বীকার করতেছে না অনেক, যেগুলো যে ইসরায়েলের মাইর খেয়ে অল্প কয়েকদিনে ঢুকছে, এরা এখন স্বীকার করবে না, কারণ এরা ভয়ে আছে, কারণ ওদের মেসাকার করে দিয়েছে, কিচ্ছু নাই। ইসরায়েল তো আপনার ইয়েতে গাজাতে যেই মারা মারছে ৭৩,০০০ নাকি মাইরেই ফেলাইছে অলরেডি, ঘর বাড়ি কিচ্ছু নাই, সব শূন্য হয়ে গেছে গা। ওটা তো ল্যান্ডলক একটা অঞ্চল। তা বাংলাদেশে আছে, এটা আপনি আমি হয়তো বুঝতেছি না, আছে। গাজা অঞ্চলে তো কিছুই নেই, ওখানে শুধু আছে ধ্বংসস্তূপ, কংক্রিটের ধ্বংসস্তূপের কিছু কংক্রিট আছে, আর আছে লাশ, আর আছে হাড়গোড় মানুষের। এছাড়া ওখানে আর কিছুই নেই। বরঞ্চ ওই যে বলছিলেন রাশেদ হায়দার যে বলছিলেন যে যখন হামাসের কিছু লোক ইসরায়েলে ঢুকে ১৪০০ মানুষকে মেরে ফেললো, তখন আমরা বাংলাদেশ থেকে ১৪০০ বার আলহামদুলিল্লাহ বলছিলাম। ঠিক তার পরের দিন থেকে আমরা প্রতিদিনই ১৪০০ বার ইন্নালিল্লাহ পড়া শুরু করেছি। মানে আলহামদুলিল্লাহটা একদিনও স্থায়ী হয়নি। এই যে অতি উৎসুক মানুষ, একজন কমেন্ট করছে, আপনাকে একটু দেখাই। ভাই প্রায় আসে আমাদের আলোচনা শুনে। উনি কমেন্ট করেছেন, পাকিস্তান উপমহাদেশের মুসলিমদের জন্য আশীর্বাদ। দেশ হিসাবে পাকিস্তান যেমনই চলুক, পাকিস্তান যদি না থাকে বা ধ্বংস হয়ে যায়, উপমহাদেশে উগ্র হিন্দুরা মুসলিমদের গণহত্যা চালাবে, এটাই সত্য, এটাই সঠিক, এটা ওনার বিশ্বাস। এখন এই পাকিস্তান কি আশীর্বাদ না অভিশাপ, আপনার কাছে কি মনে হয়?
পাকিস্তান না থাকলে কি এত ঝামেলা হতো এই উপমহাদেশে? এখন আমি আপনারে এটা কিভাবে বলবো যে পাকিস্তান আশীর্বাদ না অভিশাপ, এটা পাইক্কাদেরে জিগান উচিত। পাইক্কাদেরে জিগান। আর এই উপমহাদেশে এখন যদি আপনার যদি গত ৫০ বছরের ঘটনাই দেখেন, এই ৫০ বছরে দেখবেন যে যত আত্মঘাতী বোমা হামলা, স্কুল কলেজে গোলাগুলি, এগুলো সব কারা করছে? এটা করছে কারা? সেটা বলেন। সেটা দেখলে আপনি বুঝা যাবেন আসলে স্যার ভাই আমি কোন রাশেদ কারা হায়দার করছে। আমি একটু ইতিহাস থেকে বলি ওই ভাইয়ের কমেন্টে যে এই ভারতবর্ষে কত বছর মুসলিমরা শাসন করছে? মুসলিমরা তো সবসময় ভারতবর্ষে দীর্ঘ সময় ধরে শাসক ছিল। ভারতবর্ষে মুসলিমরা মাথা উঁচু করে চলেছে। পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলে মুসলিমরা ছিল সবচাইতে শান্তিতে। পাকিস্তান গঠিত হওয়ার পরেই তো মুসলিমদের অশান্তিটা শুরু হয়েছে। ইতিহাস ঘাটলে তো সেটাই পাওয়া যায়। উনি এই যে বড় ভাই না ছোট ভাই তিনি যে কমেন্ট করলেন, উনি কি ইতিহাস পড়েন না? পাকিস্তান সৃষ্টির আগে এই অঞ্চলে মুসলিমরা সবচাইতে বেশি শান্তিতে ছিল। এখানে কোনো হিন্দু, মুসলিম, জৈন, পারসিক কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না। এই দাঙ্গা হাঙ্গামাটা শুরু হয় পাকিস্তান গঠনের জন্য ৪৭ সালে। ৪৬ ৪৭ সালে ভাই এই এই নোয়াখালী পাইকারা দাঙ্গা এবং কলকাতা দাঙ্গা। সারা পৃথিবীতে যত মুসলমান এই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে 99% মারছে হয়েছে পাইক্কারা। পাইক্কা মুসলমান পাইক্কারা। আর হিন্দুত্ববাদীরা যদি সব গণহত্যাই চালাইতো তাহলে ৩০ কোটি হিন্দু ইন্ডিয়াতে কেমনে আছে? কেমনে আছে সেই শাহজাহানের তাজমহল, তারপরে কি নিজামুদ্দিন আউলিয়ার মাজার এগুলো আছে কেমনে? ইন্ডিয়াতে তো তার মুসলমান চেয়েও বড় শাসক। কথা, তার চেয়েও বড় কথা রাশেদ হায়দার ভাই একটু স্মরণ করাই যে ভাইয়ের কমেন্টে দাউদ হায়দারের মতো রাশেদ হায়দার ভাই দাউদ হায়দারের মতো ভয়ঙ্কর কি বলে এটা গ্যাং কি বলে এটাকে গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের ডন আন্ডারওয়ার্ল্ডের ডন সে ডনের জন্ম ভারতবর্ষে কিভাবে হয়? হ্যাঁ, আমরা এই যে কবছর আমার মনে হয় গত বছর না যেন তার আগের বার কি কি বলে তাকে কিং কি বলিউড কিং না শাহরুখ শাহরুখ খান জি। কি বলে আপনি ভাবতে পারেন সালমান খান তারা কি প্রভাব প্রতিপত্তি কি ইজ্জত কি কেন সম্মান কি আপনার ক্রিকেট গৌরব নিয়ে ভারতবর্ষে আপনার মাথা উঁচু করে বসবাস ভারতীয় করে না? ক্রিকেট টিমের ক্যাপ্টেন ভুলে গেলেন? আমি নামটা ভুলে গেছি। ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন মুসলমান ছিল না? আপনার রাশেদ হায়দার ভাই আমার কেন জানি মনে হয় ভারতের চাইতে বাংলাদেশের মুসলমানরা বেশি নির্যাতিত। হ্যাঁ। হিন্দুদের কথা বলছি না, আমি সনাতনীদের কথা বলছি না। বাংলাদেশ সমস্ত মাদ্রাসাগুলোতে প্রতি রাইতে হাজার হাজার মুসলমান সন্তান নির্যাতিত হয়। আজকে একটা পত্রিকাতেই আসছে। এই নিউজটা পত্রিকাতে আসছে। ওই খুলনা ইউনিভার্সিটি না কোথাকার জানি এই শিক্ষক উনি ৮৬ জন ছাত্রকে দিছেন কি? জি, রাশেদ হায়দার ভাই আমার একটু সংশোধনী আছে। আমি আসলে ভুলে গেছিলাম ওই নামটা। দাউদ হায়দার বলছিলাম। আসলে ওর নাম হচ্ছে দাউদ ইব্রাহিম। যিনি দাউদ ইব্রাহিম। দুবাইতে হ্যাঁ, বহু যেমন বছর এই ধরে আমরা আমাদের ছোট কাল থেকে তার খুলনা নাম শুনে আসছি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুবাইতে থাকে। মাসুদ পরে ভাই, শুনলাম পাকিস্তানে, পরে শুনলাম পাকিস্তান। এই দাউদ ইব্রাহিম। দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জামাত নেতা, বিশাল দাড়ি-টাড়ি। উনি ৮৬ জন ছেলেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে আনফিট করছেন। কিন্তু একটা মেয়েকে নিয়েছেন, বলেছেন উনার সাথে লিভ টুগেদার করতে হবে যদি ভর্তি হইতে চায়। কত বড় হারামজাদা! এটা পত্রিকার নিউজ। তো বাংলাদেশের মুসলমানরা যে নির্যাতিত হয় যেমন মাদ্রাসার ভিতরে রাইতে নির্যাতিত হয়। দিনের বেলায় এদের কথাবার্তায় নির্যাতন হয়। রাশেদ হায়দার ভাই এই যে একজন কমেন্ট করে ভারতের হিন্দুরা কি বলছে গালি দিয়াই বলছে তারপরও আমি দেখাই যে ইন্ডিয়া কখনো মুসলিমদের দেখতে পারে না তাহলে এই শাহরুখ খান কি বলে মুম্বাইয়ের কিং হলো কিভাবে এই যে এ হ্যাঁ, আর রহমান ভারতের বিখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী। মানে কি কত বড় বিখ্যাত এটা কল্পনাই তো করা যায় না এটা হাজার বছরে এমন একজনের জন্ম ভারতের এই রাষ্ট্রপতি যে হয়েছিল আব্দুল এপিজে কালাম আব্দুল কালাম। জি এই যে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট হয়েছেন ১৪০ কোটি মানুষের প্রেসিডেন্ট হয়েছিলেন তো এই যে এরা বলে
যে হিন্দুরা ওই আমার যে মনে ওই যে হয় ক্রিকেট প্লেয়ার মুসলিমদেরকে সবচাইতে আজহারউদ্দিন, বেশি ভালোবাসে, বাট আজহারউদ্দিন মুসলিমরা হিন্দুদের ভালোবাসে। হিন্দুরা মানে ক্রিকেট মুসলিমরা প্লেয়ার, হিন্দুদের ভালোবাসে। ভারতের ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন আজহারউদ্দিন। ও যে দেশে ভারতের যদি হিন্দু ভারতের একজনকে মুসলমানরা, ক্যাপ্টেন বানাইতো তাহলে কিন্তু বাংলাদেশে জিহাদ শুরু হয়ে যাইতো। বাংলাদেশে হিন্দু হ্যাঁ একজনকে যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় বাংলাদেশে জিহাদ শুরু হয়ে যাবে। ফুললি এটা পরিস্থিতি বাংলাদেশের এইটা, এগুলো। কিন্তু আমাদেরকে কে এটা শিখালো যে ওরা মুসলিমদের পছন্দ করে না? এটাই তো বুঝি না। ভাই গতকালকে এক হিন্দু মুসলমানের সাথে কথা বলছি আমি অনেকক্ষণ, দিল্লিতে থাকে। তো তারে কইলাম যে কিরে ভাই কেমন আছো, অনেকক্ষণ হিন্দিতে। এরপরে সে আমারে কইলো যে কজকা আমরা নির্যাতিত হই, এটা যে তোরা বাঙালিরা কস্তা, তোরা মুসলমান এত খারাপ যে তোদের ওইখানে কোরবানির পরে তোকে মুসলমান বোনেরা গেলে এক টুকরা মাংস দেস না। আবার তোরা আসো যে আমরা ভারতের মুসলমানরা আমরা বলে নির্যাতিত, তোর দেশে তো তোরাই মুসলমান নির্যাতন করস। এই যে তৌহিদি জনতা, যৌন জনতার নাম দিয়া তোরা কি করস মুসলমান? সারা পৃথিবীর সমস্ত, আপনি একটা কথা আমার একটু আগে বলছিলেন, আমি এতক্ষণ কইতে চাই নাই। আপনি আমরা জিজ্ঞেস করলেন পাকিস্তান কি সারা পৃথিবীতে সমস্ত গ্যাঞ্জামের মূলকে? না, মুসলমান জাতটাই সারা পৃথিবীতে গ্যাদারিং এর মূল। এই জাতটাই মূল। খুব শান্তিতে ছিলাম আমি যখন ইউরোপে ঢুকি, খুব শান্তিতে, তখন এত মুসলমান বাড়ে নাই। এই মুসলমান বাড়া শুরু হলো মেট্রো স্টেশনে বোমাবাজি, ওই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় আকাম। ইংল্যান্ডে গত এক সপ্তাহে 20 জনের ফাঁসি, যে সব পাইকা উবার ড্রাইভারি করতে যায় ধর্ষণ করছে। মহিলারে মারছে, মাইরে 100 কতটা স্টেপ করে মেরে ফেলেছে, সব পাইকা, সব মুসলমান। আপনি কি বলবেন এগুলা? রাশেদ হায়দার ভাই, কদিন আগে মনে আছে আপনার, বছর খানিক আগে শাহরুখ খানের ছেলে, কি নাম আমার ঠিক মানে নামটা আমার মনে আসে না, তাকে ড্রাগ দিয়ে কিংবা যেভাবে হোক একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা ভারতের অ্যারেস্ট করেছিল। তারপর কি ঘটেছিল মনে আছে? কিছুটা স্মরণ আছে, আমার পুরোটা স্মরণ নাই আসলে। ওই ওই অফিসার চরম নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। সে চাকরিটা ঠিক মতো করতেও পারে নাই, সম্ভবত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে সে কত ক্ষমতা নিয়ে চলে সেখানকে ওরা, এই শাহরুখ খান, সালমান খান, এই খানেরা কিংবা আরো মুসলিমরা ওই যে আমাদের শেখ ফরিদ ভাই বলছিল যে কিলার যত পাবেন মুসলিমরা, কাউকে খুন করতে হলে মুসলিমদেরকে 2000 টাকা দিলে যায় আমাইরা দেয়, মোস্তানি যত করে সব মুসলিমরা করে। এই তৃণমূলের সময়ে মুসলিমদের মানে কি পরিমাণ অত্যাচার তারা ওদের উপর করেছে, মানে ধর্মীয় দৃষ্টিতে না, এই কাজগুলো করেছে রাজনৈতিক দৃষ্টিতে। কিন্তু আমরা যখন এটাকে ধর্মীয় ছাঁচে নিয়ে যাই কিংবা কি বলে এটাকে ফিল্টার করি ধর্মীয় ছাঁচে, তখন তো আমরা সেখানে মুসলিমদেরকেই পাই যে ওরাই সবচেয়ে বেশি সন্ত্রাস করতেছিল সেখানে। এখন সেই সুযোগ নেই। এখন বিজেপি ক্ষমতায় আসছে, এখন ওদের ক্ষমতা কম, ওরা এখন চুপচাপ থাকতে হবে। তারপরে কি ওদের ভাই উপরে কোনো অত্যাচার হয়েছে? কিন্তু আর বাংলাদেশে ওই যে এই রোহিঙ্গাদের জন্য যেরকম সমস্ত ভিডিও কোথা থেকে এনে এনে যে রোহিঙ্গাদের উপর এই করছে সেই করছে ভিডিও দিয়া বাংলাদেশের মানুষকে উত্তাল করে দিয়েছিল তখন, যার কারণে এই লোকগুলো বাংলাদেশে ঢোকার সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনমত ছিল 99% এই রোহিঙ্গাদের পক্ষে তখন। আরে ভাই ওইটা বাদ দেন, আপনারা কথা বলি। এই যে বাংলাদেশের যেসব বঙ্গু গুলা লিখতেছে না, হিন্দুরা ইয়ে করতেছে, আর ওটা চায়নার খবর, চায়নার কথা কস না কেন? উইগুর মুসলমানের কথা বলস না কেন হারামজাদারা? এগুলার কথা কয় না কারণ এটা তো আব্বা ডরায়। এরপরে আসেন এখন খালি ওই ভারতে ভারতে মানে ভারত বিদ্বেষিতা এমন। তো তোরা এত কান্দোস কেন? তোরা আরো আছে। এই যে তোদের পাইক্কা বাপেরা আফগানিস্তানে লাখ লাখ মারছে। ইরানের বেলুচের সব তো মুসলমান। এগুলারে যে মারতাছে তোকে পাইক্কা আব্বারা। কারণটা কি? তখন কস না কেন? এগুলো কর। তো ওই যে ফরিদ ভাই একটা কথা কেন যে ভাবির মুখে ঘটনা কি জানো, যে মায়ের চেয়ে মাসির দরদ বলে একটা কথা আছে না? বাংলাদেশের যত মুসলমান আছে, যে বাংলাদেশটা পুরো এশিয়ার ভিতরে যা আছে সবই তো আগে সনাতনী হিন্দু ছিল। এদের কেউ কি শালার আমেরিকা আফ্রিকা থেকে আইছে এখানে মুসলমান, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, এই জন্য তাদের মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তা নাহলে দেখেন না একটা পরিবার দেখান বাংলাদেশের মুসলমান যে কইব যে না আমার 14 গোষ্ঠী কেউ ইরান বা পার্সি থেকে আসছিল। এটা তো 6 ফিট লম্বা, ব্যাপক সুন্দর। ওই যে সনাতনী হিন্দুগুলা মুসলমান হইয়া এখন মানে তাদের জোর বাইরে গেছে, কথা কয়। বাংলাদেশের অবস্থা না কোনটা বাইটকা নাটকা কুটকা বটকা এগুলা। ইন্ডিয়ারও সেইম দেখবে সব নাটকা মাটকা এগুলা। তো সবই তো তোরা হিন্দু ছিলি বেটা, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান। আইসো এখন খালি খই 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 করতে। তো এই জিনে কয় মারছে মাসির দরদ বেশি।
যেই জাতের থেকে তোরা কনভার্ট হয়েছ এখন সেই জাত লইয়া কথা কস আবার। রাশেদ ভাই একটু ভিন্ন একটা প্রসঙ্গ আমরা শেষ করব। সেটা হলো একদম লেটেস্ট আজকের খবর। গতকালকের এই বিষয়টা আসছে। আজকে আমাদের মিডিয়ায় খবরটা দিয়েছে। বিষয়টা ছিল গতকাল। সেটা হচ্ছে পুশিন বন্দে বাংলাদেশ ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। প্রশ্ন হলো এই যে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি তিনি এই পুশিন নিয়ে কথা বলছেন। ধীরে ধীরে আমরা এই যন্ত্রণা, আমাদের এই যন্ত্রণা, এই যে আসলো এখানে হামাস আছে, ইসরায়েল করলো, ভারতের দিক দিয়ে পুশিং করে, সেটা কি বাংলাদেশের মানুষটা ভারতের মানুষ? এইটা এখনো জাস্টিফাই হয়নি। ভারত নিজেরা জাস্টিফাই করছে, বাংলাদেশ করেনি। এখন জাতিসংঘ বলছে দুদেশ আলোচনা করে সমাধান করো। ধীরে ধীরে আমরা কি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ে পরিণত হচ্ছে কিনা? রাশে থাকবেন না। না, এটা হচ্ছে 1951 এর আপনার রিফিউজি আইন একটা আছে জাতিসংঘের। যে আইনের আওতায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে রিফিউজি স্ট্যাটাস পাই। আমরা লিখি ওই লাইনটা যে এত সালের আইন, এই আইনের চুক্তি মোতাবেক আমাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হোক। তা জাতিসংঘের কাম কি? জাতিসংঘের তো এখন কেউ দাম দেয় না। জাতিসংঘের কথা তো কেউ শুনে না। কোথাও না কোথাও যাতে এরা দুই একটা কথা কইতেইব। যার কারণে কইতেছে যে ইন্ডিয়া তোমরা ইয়ে করো, আসো রিফিউজি স্ট্যাটাসের একটা দুই পক্ষ কথা বলো, ঢুকাইও না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে এই জাতিসংঘ কোন আর যত সংঘই কোন সবাই জানে। কারণ হচ্ছে আপনার ঘরের কাজের বুয়া, বাংলাদেশে কোন কাজের বুয়া দেখাইতে পারবেন না যে ভারতীয় মহিলা। কিন্তু ভারতে বহু কাজের বুয়া দেখাইতে পারবে বাংলাদেশী মহিলারা কাজের বুয়াগিরি করে। এটা সবচেয়ে লজ্জাজনক বিষয়। এখন এরা জানে যে গরিব মানুষ খাইতে পারতেছে না। এখন এত যখন বাংলাদেশের হেডাম, তোরা নিয়ে নে এত লোকজন। বাঙালি ঢুকাই নে না যে আমরা বাংলাদেশী আমরা নিয়ে নিলাম। এখন তোদের হৃদয় কাঁপে না? এখন তোদের আসমান কাঁপে না মুসলমানের জন্য? তোদের মুসলমান এই ভাই বোনরা যখন জিরো লাইনে পড়ে থাকে তখন তোদের আসমান বুক কাঁপে না? আরে জাতিসংঘ পুশিন বন্দে বাংলাদেশ ভারতকে, এগুলো হচ্ছে নাটক। এগুলো নাটক, অন্য আর কিছু না। এই জাতিসংঘের মহাসচিব আইসা ইউনূস সহ একলগে ইফতার করলো না? ইহুদি ভাইয়ে। ইহুদি ভাইয়া ইফতার করে কইছে রোহিঙ্গারা ঈদের দিন রোহিঙ্গা ল্যান্ডে যাইয়া ঈদ করবে। গেছে? এদের কথা কেউ শুনে? এই যাত্রাসংঘের কথা। ছেলে কি কইলো আর না কইলো? ঘটনা হইছে পুশব্যাক বা পুশিন যা করানো কইরা দিছে অলরেডি। অল্প কিছু আছে যেটা ভারতও জিয়ায় রাখছে নাটক, বাংলাদেশ তো পুরাই নাটক। অল্প কিছু। জি, রাশেদ হায়দার ভাই একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। একদম শেষের দিকে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। আহ, সুইস ব্যাংকে সুইস ব্যাংকে ১ বছরে বাংলাদেশীদের অর্থ বেড়েছে ৪১%। ৪১% অর্থ বেড়েছে মাত্র ১ বছরে। অর্থাৎ ৫৪ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশীদের যে পরিমাণ টাকা ছিল, ১ বছরে তার ৪১% বেড়েছে। মানে আরো ১ বছর সুযোগ পাইলে ৫৪ বছরের সমান টাকা সুইস ব্যাংকে পাওয়া যাবে বাংলাদেশীদের। প্রশ্ন হলো এই যে অর্থ পাচার বিগত সময়ে অনেক কথা, এত লাখ কোটি, এইটা সেটা ওইটা, অনেক ওয়াজ নসিহত, অনেক কথা তো আমরা শুনলাম। আমরা কি যদি সেগুলো সত্য হয়, এখন কি আমরা তার থেকে আরেকটু ভালো আছি নাকি আরেকটু খারাপ আছি? এই রিপোর্ট দেখার পর আপনার কি মনে হয়? রাশেদ আপনার হায়দার। রিপোর্টটা এইভাবে রাখেন। আমি একটা জিনিস বলি, এখানে যেমন পত্রিকাতে লেখছে কি ২০২৫ সালের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশীদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৮৩ কোটি ৪১ লাখ টাকা। ৮৩ কোটি ৪১ লাখ। আর শুধুমাত্র ২০২৪ সাল ছিল প্রায় ৫৯ ৫৯ কোটি। লাখ। ৫৯ কোটি, ৫৯ ৫৯ কোটি কোটি। ছিল ২৪ সালে, আর ২৫ সালে সেটা ৮৩ কোটি ৪১ লাখ। ৮৩ মানে কোটি, ৮৩.৫ কোটি। তো ৮৩.৫ গড় কোটি হিসাবে, শতকরা হিসাবে সেটা ৪১% বেশি। তো আর একটা বেশি। বছর গেলে আরো ৪১% না, মানে টোটাল 100% না, হয়ে যাবে। মানে আগের ৫৯ এর ডাবল হয়ে আর যাবে। ১ বছর গেলে ২ ধরেন বছর। আপনার এখন যদি আমরা হিসাব ধরতে যাই যে আরেক বছর, তো ধরেন এই এখন যে ৪১% এটি হচ্ছে ইউনুসীয় গভর্নমেন্টের আমলের যা চুরি করে গেছে ওখানে। বিএনপির আছে এখানে ধরেন ৪ মাসে সামান্য যা নিছে। তো আর ১ বছর গেলে এইটা দাঁড়াবে ১১০% বা ১২০% এর উপরে। ওই যে একটা কথা কিছুক্ষণ আগে কইছিলাম না, রিজার্ভ খালি বাড়তেছে দেখা যায়। কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই। রিজার্ভ বাড়ে দেখা যায় কিন্তু দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট যদি না থাকে আপনার রিজার্ভ বাইরে আমার লাভটা কি হবে? সুতরাং এই যে সুইস ব্যাংকে যা দেখতেছেন, এইটা হয়তো দেখেন আপনার ২৫ সালের জুন জুলাইয়ের হিসাব।
কারণ এদের তো জুলাই টু জুন টু জুন হিসাব হয় বা এটা এপ্রিল তো টু সেটা এপ্রিল হিসাব হয়। 26 সাল ধরলে তো সেটা আরো অনেক টাকা হয়ে যাবে। মানে বন্যা হ্যাঁ, স্রোতের এটা মতো অলরেডি ব্যাংকগুলো টাকা 100% দিতে ওভার। পারতেছে না মানুষকে। তাহলে এই টাকা গেল কই? টাকা গেল কই? আবার সরকার বলে খালি লোন নেয়, টাকা নাকি নাই সরকারের হাতে। তো এই যে টোলের টাকা উঠে, অমুক টাকা উঠে, তমুক টাকা উঠে, এগুলো গ্যাস যাচ্ছে কোথায়? না টাকা আছে, এতদিন সরকারের টাকা আবার খরচ হয় তো। সরকার দেশ চালাতে গেলে তাদের খরচ আছে, বেতন দিতে হয়, এটা সেটা নানা ধরনের সরকারের খরচ বেতন আছে, দিতে হয়, অমুক ছোটখাটো দিতে হয়, উন্নয়ন তমুক দিতে হয়, কর্মকান্ড বহুত আছে। খরচ আছে। তারপর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল কেন এত তাড়াতাড়ি? না এখন আমাদের আমাদের ট্যাক্স আহরণ বাড়তেছে তো। ট্যাক্স তোলা হবে বেশি। আমাদের ২ লাখ কোটি টাকা অতিরিক্ত ভাই ট্যাক্স নেওয়া হবে। যেটা আগে নিত ৫ এখন লাখ কোটি, এখন সেটা করা হয়েছে ৭ লাখ কোটি। ৭ লাখ। ট্যাক্স তো না ট্যাক্স এখন নিবে এখন বেশি করে। এখন তো বলা হচ্ছে যে রাস্তায় ফুটপাতের যে দোকানদার হেতেও শতকরা ২ টাকা দিতে হবে। ফুটপাতে যে দোকানদার গরিব সেও শতে ২ টাকা দিতে হবে। তবে আহা পঙ্গু, সর্বপ্রথম যে লোকটা জন্ম নিছে তাকেও তো ট্যাক্স দিতে হবে। ধরুন একটা বাচ্চার একটা প্যাম্পার্স কিনবেন আপনি, সেটাতেও তো আমার ট্যাক্স দিয়েই তো আমি কিনে নিচ্ছি। তো কে ট্যাক্সের অবশ্যই আওতার বাইরে আছে? ১৮ না কোটি মানুষ, ট্যাক্সের ১৮ কোটি মানুষই ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্সের আওতার বাইরে আছে শুধু একটা গোষ্ঠী। সেইটা হইছে যারা ওই যে ইসলামের ঠিকাদারি নিয়া মসজিদ মাদ্রাসা খুইলা বইছে। এরা ট্যাক্সের আওতার বাইরে। whereas এদের উপর ট্যাক্স বসানো উচিত 50%। এরা ট্যাক্সের আওতার বাইরে। হায়দার ভাই, আর আমরা আপনার এই মাসুদ ভাই একটা কথা লাইক বলি, ট্যাক্স শুধু জি, বাড়াইয়া লাভ না। জি। আমার দেশে তো কর্মসংস্থানের করতে হবে। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খুললে মানুষ চাকরি করবে, ট্যাক্স বাড়বে। সেটা না করে আপনি খালি গরিব মানুষের উপরে ট্যাক্স বহাই দিলে তো ভাই হবে না।